পাহাড় আর সমুদ্রের তীর ঘেঁষে রূপসাপুর জঙ্গল। আর সেই জঙ্গলে পাশাপাশি তিনটি গরিব পরিবার বাস করত। একটা হলো টোনাটুনি, আর একটা সুখী বান্টি, আর সর্বশেষ রনি মুন্নি। টুনি, আজ যে আমি কোনো কাজই পেলাম না। আজ আমরা কি খেয়ে বেঁচে থাকবো তুমি বলো তো? জানো, আমিও আজ কোনো বড়লোক পাখির বাড়িতে কাজ পাইনি। কি করব আজ বলো তো? সমাজে আমরা গরিব বলেই আমাদের সবাই একঘরোয়া করে দিয়েছে। কারো কাছে যে হাত পাতানোর কোনো উপায় নেই আমাদের। টোনা আর টুনি তাদের দুঃখের কথা একে অপরকে বলতে থাকে, কিন্তু তাদের কর্ম করে খাওয়ার মতো কোনো উপায় থাকে না। এদিকে পাশাপাশি বাকি দুই পরিবারও না খেয়ে অনাহারে দিন কাটাচ্ছে। এভাবে আর বসে একদম থাকা যাবে না। চলো তো গিন্নি, আমরা সমুদ্রের পাড়ে যাই। সমুদ্রের জল থেকে যদি কোনোভাবে লবণ বানাতে পারি, তাহলে সেগুলো বাজারে বিক্রি করে কিছু টাকা রোজগার করা যাবে। চলো। ঠিক আছে গো, চলো আমরা তাই করি। এভাবে আর অনাহারে কতই থাকি বলো। বান্টি আর সুখী মিলে সমুদ্রের পাড়ে যায় আর সমুদ্রের জল আটকে তা থেকে লবণ বানানোর প্রচেষ্টায় থাকে। এদিকে রনি আর মুন্নি, রনি, আমাদের আর কত কষ্ট করতে হবে? সৃষ্টিকর্তা কি আমাদের মুখের দিকে তাকাবে না? অনাহারে আর কত রাখবে? একেই তো নিচু জাত করে পাঠিয়েছে, তার উপর গরিব। এই কষ্ট যে আমার আর সহ্য হচ্ছে না। করতাম তো কৃষি কাজ, কিন্তু এখন তো সেটা বন্ধ হয়ে গিয়েছে। শোনো, পুরো জঙ্গল মিলে তো শুধু আমাদের এই তিন পরিবারই গরিব, আর সবাই অনেক ধনী। তাই চলো আমরা তিন পরিবার একজোট হয়ে কিছু চিন্তা করি আর সে অনুযায়ী কাজ করি। চলো তাহলে আজ রাতে সবাই মিলে এক জায়গায় বসে পরামর্শ করি। মুন্নির কথায় রনি রাজি হয়ে যায়। এরপর রাত হয়ে আসে। রনি আর মুন্নি বাকি দুই পরিবারকে ডেকে পাঠায়। বলতো রনি, কি বলতে আমাদের এখানে এক করেছিস? তোরা তো সবাই জানিস আমরা গরিব, একবেলা খেতে পারি তো বাকি দুবেলা খেতে পারি না। এভাবে তো আর আমাদের জীবন চলতে পারে না, তাই না? তাই আমি ভাবছি মোড়ল মশাইয়ের কাছ থেকে আমরা তিন পরিবার একজোট হয়ে কিছু টাকা ধার নিয়ে তা দিয়ে ব্যবসা শুরু করব। উত্তম কথা বলেছিস, কিন্তু আমরা যদি নির্দিষ্ট সময়ে আমাদের টাকা পরিশোধ করতে না পারি, তাহলে তো মোড়ল আমাদের ভিটে মাটি ছাড়া করবে। তখন কি হবে বলতো? ও নিয়ে তুই কোনো চিন্তা করিস না, দেখবি আমরা ব্যবসা করে অনেক উন্নতি করতে পারবো, আর সেই উন্নতির টাকা দিয়ে আমরা মোড়লের ঋণ পরিশোধ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, চল তাহলে এক্ষুনি মোড়লের কাছে যাই। এরপর তিন পরিবার মিলে মোড়লের কাছে যায়। মোড়ল মশাই, আমাদের কিছু টাকা ধার দিলে আমরা অনেক উপকৃত হতাম। বেশ তো, কত টাকা আর কত দিনের জন্য ধার চাচ্ছিস তোরা? এই মাস তিনেকের জন্য 30,000 টাকা দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, যদি 3 মাসের মধ্যে টাকা পরিশোধ করতে না পারিস, তাহলে তোদের যেতটুকু বাস্তবিকটা আছে সবই আমাকে দিয়ে দিতে হবে। বল রাজি? আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, তাই হবে। এরপর তিন পরিবারের সবাই মোড়লের কাছ থেকে 30,000 টাকা নিয়ে যায়। এবার আমরা কিসের ব্যবসা করব বলতো? এই টাকা দিয়ে আমরা 3টে জাল আর 3টা নৌকা কিনবো, তা দিয়ে সমুদ্রে মাছ ধরবো, আর আমরা রোজ যে মাছগুলো পাবো তা দিয়ে শুটকি করে বাজারে বিক্রি করব। আচ্ছা তাই হবে, চল। এরপর তিন পরিবারের সবাই টাকা নিয়ে বাজারে যায় আর জাল কিনে বাড়িতে ফিরে আসে। এরপর একটা মাঝির কাছ থেকে নৌকা কিনে নেয়, আর সেই নৌকা দিয়ে তারা সমুদ্রে মাছ ধরতে যায়। কিরে বান্টি রনি, সেই তখন থেকে জাল ফেলেই যাচ্ছি, কিন্তু কোনো মাছ তো উঠছেই না। এভাবে কি করে হবে বলতো? চল আমরা আর একটু মাছ সমুদ্রে যাই, সেখানে গেলে অবশ্যই মাছ পাওয়া যাবে। ঠিক আছে চল, তবে আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, যে কোনো সময় ঝড় নামতে পারে।
আর একবার যদি ঝড় নামে তাহলে সমুদ্রে ঢেউ উঠবে, আর ঢেউ উঠলে আমাদের জীবন বিপাকে পড়ে যাবে। কোনো কাজে এত ভয় করলে চলে না রে। আর একটু সময় তো আমরা থাকবো, তাই না? এরপর তিনজনই নৌকা নিয়ে আরেকটু মাছ নদীতে যায়, কিন্তু তারা একটা মাছও পায় না। খালি হাতে তারা বাড়িতে ফিরে আসে। তোমরা খালি হাতে ফিরে এলে যে, তোমরা কি আজ তাহলে একটাও মাছ পাওনি? না, আজ হয়তো ভাগ্য আমাদের সহায় ছিল না টুনি। টোনা, রনি আর বান্টি মন খারাপ করে যে যার বাড়িতে ফিরে যায়। এরপর থেকেই প্রতিদিন তারা নৌকা নিয়ে সমুদ্রে যায়, কিন্তু তারা তেমন কোনো মাছ পায় না। মাঝে মাঝে যে দু একটা মাছ পায় তাতে তাদের সংসার চালাতেই হিমশিম খেতে হয়। এদিকে দেখতে দেখতে 3 মাস কেটে যায়, আর মোড়লও তার পাওনা টাকা নিতে চলে আসে। ধীরে 3 মাস তো সেই কবেই চলে গিয়েছে, আমার টাকা তো তোরা ফেরত দিলি না। যাই হোক, টাকা যখন দিতে পারবি না তখন বাড়ি ছেড়ে দিয়ে অন্যত্র চলে যা। মোড়ল মশাই, আমাদের সাথে এমনটা করবেন না মোড়ল মশাই, আমরা তাহলে রাস্তায় বসে থাকবো। তোরা রাস্তায় বসিস না কোথায় বসিস সেটা তোদের ব্যাপার। আমার টাকা যেহেতু দিতে পারিসনি, জমি তো তোদের দিতেই হবে। আপনার পায়ে পড়ি মোড়ল মশাই, আপনি আমাদের সাথে এমনটা করবেন না, দয়া করুন আমাদের ওপর। বুঝেছি, সোজা কথায় তোরা যাবি না। এই, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? এদের পিটিয়ে এখান থেকে তাড়িয়ে দে। মোড়লের কথা মতো মোড়লের চেলারা 3 পরিবারের সবাইকে পিটিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়, আর 3 পরিবারের সব বাড়িঘর দখল করে নেয়। এদিকে 3 পরিবারের সবাই কাঁদতে থাকে আর জঙ্গলের পথ দিয়ে হাঁটতে থাকে। এমন সময় তারা একটি পরীকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। আহারে, পরীটা তার ডানায় আঘাত পেয়েছে আর পড়ে আছে। দাঁড়াও, আমি কিছু জড়িবুটিয়ে লাগিয়ে দিচ্ছি। এরপর টুনি জাদু করে জড়িবুটি বানিয়ে পরীর ডানায় লাগিয়ে দেয়, আর পরী সুস্থ হয়ে যায় আর বলে ওঠে, তোমরা অনেক ভালো পাখি, আমাকে অনেক সাহায্য করেছো, তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। কিন্তু এই নির্জন জঙ্গলে তোমরা কি করছো? আমরা অনেক বিপদে পড়ে এখানে এসেছি। এরপর টুনি পরীকে সব ঘটনা খুলে বলে। সব শুনে পরীর মনে অনেক দয়া হয়। তোমরা কোনো চিন্তা করো না, আমি দিচ্ছি তোমাদের ঘরের ব্যবস্থা করে। এরপর পরী জাদু করে 3টি ফলের ঘর প্রকট করে আর বলে ওঠে, তোমরা 3 পরিবার এই 3 ফলের ঘরে থাকতে শুরু করো। এখানে তোমাদের যাবতীয় সব প্রয়োজন মেটানোর সামগ্রী রয়েছে, এতে করে তোমরা আর কোনোদিন কোনো অভাবে পড়বে না। পরি, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদের অনেক উপকার করলে। এখন থেকে আমাদের আর না খেয়ে দিন কাটাতে হবে না। টোনার কথা শুনে পরী মুচকি হেসে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর 3 পরিবার 3 ফলের ঘরে ঢুকে পড়ে, আর সেখানেই তারা অভাবহীন জীবন কাটাতে থাকে। টোনার 3 বউ ছিল, টুনি, মুন্নি, রেনু। ওদের মাঝে খুব মিল ছিল। একদিন মুন্নি টুনির পা টিপে দিচ্ছিল, আর রেনু পাশে বসে খাচ্ছিল। দিদিরা, সত্যি টোনা অনেক কষ্টে আছে। বনের পাখিরা আর এমনি এমনি বলে না গো। কেন রে ছোট, হঠাৎ এই কথা কেন বলছিস? এই দেখো, তোমার সন্তান হয়নি জন্য টোনা রেনু দিদিকে বিয়ে করেছে একটা সন্তানের আশায়, কিন্তু রেনু দিদিরও সন্তান না হওয়ার জন্য আমাকে বিয়ে করেছে। আবার আমারও কোনো সন্তান হলো না। একটা সন্তানের জন্য টোনাকে কতই না কষ্ট করতে হচ্ছে। মুন্নি ঠিকই বলেছে দিদি, যদি তোমার সন্তান হতো তাহলে টোনা আমাদের দুজনকে বিয়ে করতো না, আর আমাদের ভরণ পোষণ চালাতে হতো না। তোমরা দুজন মিলে অনেক সুখী সংসার করতে পারতে। আমার সন্তান হলে যে তোদের মতো এত ভালো মনের দুটো বোন পেতাম না রে। তোরা এখন প্রার্থনা কর যাতে করে আমাদের 3 জনের একসাথে 3টে সন্তান হয়। কেউ কি বাড়িতে আছো মায়েরা? আমাকে একটু সাহায্য করো, আমি 2 দিন থেকে কিচ্ছু খাইনি, দয়া করে আমাকে একটু খেতে দাও। ইস বাবা, আপনার শরীর তো একদম দুর্বলের মতো হয়ে গেছে। এই রেনু বোন, যা তো ঘর থেকে খাবার এনে বাবাকে দে। মুন্নি, হাত পাখা নিয়ে আয় বোন, আর আমি যাই জল নিয়ে আসি।
তোরা অনেক ভালো রে মা। আমি এই পুরো বনে তোদের মতো কাউকে পাইনি খুঁজে। আচ্ছা মায়েরা, তোরা কি 3 বোন? আমরা সম্পর্কে 3 সতীন, কিন্তু মনের সম্পর্কে আমরা 3 বোন। আপনি দরকার হলে আবারও আসবেন কেমন? বাবা, তোদের সম্পর্কটা আমার বেশ ভালো লেগেছে। তোরা সারা জীবন এমন মিলেমিশে থাক। তবে শোন, বাইরে কারো কোনো বুদ্ধি শুনবি না, তাহলে তোদের মাঝে দূরত্ব সৃষ্টি হবে। আসি রে বাছারা। বৃদ্ধ চলে যায়। দিদি, এই ছোট, চলো, টোনা আসার সময় হয়েছে, আমরা রান্না বসাই। ওরা 3জন রান্নাঘরে যায়। এইভাবে মিলেমিশে ওদের 3 সতীনের দিন চলতে থাকে। একদিন কি ব্যাপার মুন্নি, তুই এমন মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে রে বোন, বল আমাদের। টোনা শহরে গেছে জন্য মন খারাপ করেছিস নাকি বলতো? না দিদিরা, আমার কিছুই ভালো লাগছে না, আমার ঘুরতে যেতে মন চেয়েছে দিদি। ও এই ব্যাপার, আর মন খারাপ করে থাকিস না। চল রেডি হ, আমরা এক্ষুনি বনে ঘুরতে যাব। সত্যি বলছো? দাঁড়াও, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। এরপর ওরা 3জন বনে ঘুরতে যায়। বনে গিয়ে ওরা ওদের সামনে একটা আপেল গাছ দেখতে পায়। ওই দেখো, কি সুন্দর আপেল পেকে পেকে আছে। ওইগুলো দেখেই তো আমার জিভেতে জল চলে আসলো। রেনু দিদি, আমাকে কয়েকটা আপেল পেড়ে দাও না গো। তুই বললেও আমি আপেল পারতাম, না বললেও পারতাম, কারণ আপেলগুলো আমারও খেতে ইচ্ছে করেছে। রেনু আপেল পাড়ে, আর 3জন মিলে মজা করে আপেল খায়। আমার এখন অনেক ভালো লাগছে বনে এসে। তাহলে চল এখন আমরা বাড়িতে ফিরে যাই, অনেকক্ষণ হলো বনে এসেছি। ওরা 3জন বাড়ির দিকে চলতে থাকে। হঠাৎ সামনে রাস্তায় একটা ডালিম পড়ে থাকতে দেখে ওরা। মুন্নি ডালিমটা হাতে নেয়। দিদিরা দেখো, ডালিমটা কত সুন্দর। টুন দিদি, তুমি ডালিমটা খাবে? না রে বোন, খাবো না, অন্য ফল খেয়ে পেট ভরে গেছে। তুই বরং সাথে নিয়ে চল, আমরা অন্য সময় খাবো। মুন্নি ডালিমটা নিয়ে সামনের দিকে চলতে থাকে। ডালিমটা নিয়ে এসে মুন্নি ঘরের এক কোণে রাখে, আর যে যার কাজে লেগে পড়ে। এইদিকে ডালিমটা ধীরে ধীরে বড় হতে থাকে। মুন্নি একবার ঘরে এসে বড় ডালিমটাকে দেখে অবাক হয়ে যায়। দিদিরা, কে কোথায় আছো? এদিকে এসে দেখো, ডালিমটা কেমন বড় হয়ে গেছে। আরে সত্যি তো, এই ডালিমটা এত বড় হলো কি করে? এটা আবার কোনো রাক্ষসী ডালিম নয় তো? দিদি, এই ডালিমের হাত বা মুখ বের হওয়ার আগে একে দূরে কোথাও ফেলে দিয়ে আসতে হবে, নইলে আমাদেরকে ডালিম খেয়ে ফেলবে গো। টুনি যেই না ডালিমটাকে ধরতে যায়, তখনই ডালিমটা ওদের ঘর ফেটে অনেক বড় একটা ডালিমে পরিণত হয়। ওরা 3জন ছিটকে ঘরের বাইরে দূরে গিয়ে পড়ে। ওরে বাবা রে, এই ডালিমটা তো দেখি ঘরে পরিণত হয়েছে। দিদিরা চলো তাড়াতাড়ি পালাই, নইলে এই ডালিম ঘর আমাদের ক্ষতি করবে। এমন অদ্ভুত ঘর তো আমি কখনো দেখিনি। বোনেরা দূরে সর, ডালিম ঘরের নাগালের কাছে থাকিস না তোরা। কি থেকে কি হয়ে গেল, আমাদের ঘরটাও ভেঙে গেল। তোমরা ভয় পেও না, আমি একটা ভালো আত্মা। আমি এই ডালিম ঘরে ছোট্ট ডালিম হয়ে বন্দি ছিলাম। তোমাদের হাতের স্পর্শে ছোট্ট ডালিমটা ঘরে পরিণত হয়, আর আমি মুক্ত হই। আমি কখনোই এই ঘরে ফিরে আসব না। তোমরা আজ থেকে এই ডালিম ঘরে থাকতে পারবে। বিদায়। তার মানে এই ঘর ভালো, আমাদের আর কোনো ভয় নেই। চলো দিদি, ডালিম ঘরে প্রবেশ করি। এরপর ওরা 3জন ডালিম ঘরে প্রবেশ করে। ওরা 3জন বেশ ভালোভাবেই দিন কাটাতে থাকে ডালিম ঘরে। একদিন সকালবেলা মুন্নি বোন, ঘরে এক ফোঁটাও জল নেই রান্না করার মতো। রেনু আর আমি তরকারি কাটছি, তুই একটু তাড়াতাড়ি গিয়ে জল নিয়ে আয় তো। ঠিক আছে, আমি নিয়ে আসছি। মুন্নি কলস নিয়ে নদীর দিকে চলতে থাকে। যজ্ঞ ওদিক দিয়ে যাচ্ছিল। এমন সময় যজ্ঞর চোখ যায় ওই ডালিম ঘরের দিকে।
আরে আরে, এ আমি কি দেখছি? 303-এর ডালিম ঘর? এমন অদ্ভুত ধরনের ঘর তো জাদুর ঘর হয়। তাহলে কি এই ঘরটা জাদুর? না না, যে করেই হোক আমার এই ঘরটা এদের কাছ থেকে নিতেই হবে। টোনা বাড়িতে নেই, এই সুযোগে এদের 3জনের কানে কুমন্ত্রণা দিতে হবে, তবে এরা আলাদা হবে আর আমি এই ঘর পেয়ে যাব। যজ্ঞ সুযোগ খুঁজতে থাকে। যজ্ঞ মুন্নিকে রাস্তায় পেয়ে বলতে থাকে, আরে মুন্নি, তোমাকেই খুঁজছিলাম, অনেক দিন থেকে খুঁজছি, খুব জরুরি একটা কথা বলার জন্য। কি কথা দাদা, বলো তাড়াতাড়ি। আমি এক তান্ত্রিকের কাছে শুনেছি তোমাদের ওই ডালিম ঘরের মালিক যদি তুমি একা হতে পারো, তাহলে নাকি ওই ডালিম ঘর তার মালিককে অনেক সোনাদানা দিবে। যজ্ঞ দাদা, তুমি কি বলতে চাচ্ছ তা আমি বুঝতে পেরেছি। আমি সোনাদানা চাই না, আমি সারা জীবন দিদিদের সাথে এমন মিলেমিশে থাকতে চাই, বুঝেছো? আরে রাগ করো না বোন, আমি তোমার ভালোর জন্যই বলেছি। তোমার তোমার তো ভবিষ্যৎ আছে, তাই না? তুমি ওদের ছোট, ওরা তোমাকে ইচ্ছে করলেই বের করে দিবে। তাই বলছি, সময় থাকতে নিজের কাজটা হাসিল করে নাও। যজ্ঞ মুন্নিকে আরো অনেক হিংসার কথা বলে, আর মুন্নি যজ্ঞ কাকের ভুলানো কথায় গলে যায়। মুন্নি বাড়িতে চলে আসে। একজন টোপ গিলেছে, যাই গিয়ে বাকি দুজনকেও ভুলভাল বুঝাই, যাতে করে ওরা আলাদা হয়ে যায়। যজ্ঞ বাকি দুজনকেও একই কথা বলে। একদিন এই রেনু, মুন্নি, শোন, আমি তোদের বড়, তাই আমি যা বলবো তোরা তাই শুনবি, বুঝেছিস? আজ থেকে এই ডালিম ঘর আমার, তোরা এখান থেকে চলে যা। দিদি, কি বলছো এসব? এই ডালিম ঘর আমার, কারণ আমি বন থেকে ডালিমটা না আনলে কিছুতেই এই ঘর হতো না। তাই এই ঘর আমার, তোমরা এখান থেকে চলে যাও। না, এটা আমার, কারণ আমি প্রথম ডালিমটা দেখেছিলাম। তোমরা চলে যাও। তিনজনের মাঝে তর্ক হতে থাকে। বেশ, এই ডালিম ঘর যখন আমার হবে না, তখন তোদেরও হতে দিব না আমি। এই ঘর আমি এক্ষুনি ভেঙে ফেলবো। টুনি একটা লাঠি দিয়ে ঘরটাকে আঘাত করার সাথে সাথে ঘরটা উধাও হয়ে যায়। হায় হায়, এটা কি হলো? ঘরটা কোথায় চলে গেল? দিদি, তোমার জন্য ডালিম ঘরটা আমার হলো না। আমার জন্য নয়, তোদের জন্যই এমনটা হলো। আমার সোনার মোহর। এমন সময় ওখানে আগের ওই বৃদ্ধটা আসে। কি ব্যাপার, কি হয়েছে? তোদের আমি একদিনই বলেছিলাম তোরা বাইরের কারো কথা শুনবি না, তাহলে তোদের মাঝে সম্পর্ক নষ্ট হবে। তোরা আমার কথা না শুনে সেই কাজটাই করেছিস। যজ্ঞ কাকের কুমন্ত্রণা শুনে তোরা নিজেদের বিপদ নিজেরাই এনেছিস। বাবা, আপনি যজ্ঞ কাকের কথা কি করে জানলেন? হ্যাঁ বাবা, বলুন না, কি করে জানলেন? তোরা যখন ঘর নিয়ে তর্ক করছিলি, তখন যজ্ঞ কাক দূর থেকে তোদের দেখে হাসছিল আর তোদের মিল ভাঙার ব্যাপারে কথা বলছিল। আমি ওকে উচিত শিক্ষা দিয়ে এসেছি। আমি অনেক ভুল করেছি যজ্ঞ কাকের কথা শুনে। হ্যাঁ দিদি, আমিও শুনেছিলাম যজ্ঞ কাকের কথা। আমাকেও বলেছিল, তার মানে আমাদের মাঝে ফাটল ধরাতেই চেয়েছিল। ছি ছি, আমার ভাবতেই অবাক লাগছে। আমরা কি করে এত বড় একটা ভুল করলাম, আমাদের থাকার আশ্রয়টাও হারিয়ে গেল। বোনেরা, চল আমরা প্রতিজ্ঞা করি, আজকের পর থেকে আমরা বাইরের আর কারো কথা শুনবো না। আমাদের উচিত শিক্ষা হয়েছে, আজ থেকে আমরা আগের মতো দিন কাটাবো। এরপর বৃদ্ধ চলে যায়। দিদি, ডালিম ঘর তো নেই, চলো বন থেকে কাঠ নিয়ে এসে ঘর তৈরি করি। এরপর ওরা তিনজন আবার মিলেমিশে ঘর তৈরি করে আর সুখেই দিন কাটাতে থাকে। শোনো বনের চাষিরা, এর আগের বার তো আমরা সবাই নিজেদের জমিতে অনেক ভালো ফলন করেছিলাম। এবার তো চাষাবাদের সময় আবার চলেই এলো। সবাই কি চাষ করবে ভেবেছো? আমি ভেবেছি এবার আলু চাষ করব। কালু ভাই, আমি এবার ধান চাষ করব।
ও আচ্ছা, বেশ ভালো। আমি এবার কলা চাষ করব। তাই সবাই বাড়িতে চাষাবাদের প্রস্তুতি নাও। আমরা আগামীকাল থেকে চাষাবাদের কাজ শুরু করব। কারণ এখন আকাশ বেশ ভালো আছে। এই সময় জমিগুলো চাষ করে তাড়াতাড়ি বীজ রোপণ করতে হবে। হ্যাঁ ভাই, তুমি ঠিক বলেছো। এই চলো সবাই, আমরা বাড়িতে গিয়ে চাষাবাদের জন্য প্রস্তুতি নেই। পরের দিন সবাই যে যার মতো করে তাদের জমি চাষ করতে শুরু করে। এভাবে সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়। যাক, অবশেষে জমি চাষ করা শেষ হলো। এবার বীজগুলো বপন করতে হবে। আরে আরে, একই কাণ্ড! আকাশে তো কালো মেঘ জমেছে। জমি চাষ করতে করতে আকাশের দিকে তো আমি খেয়ালই করিনি। আকাশে যা মেঘ করেছে, মনে হয় এক্ষুনি বৃষ্টি নামবে। কালু ভাই, এখন কি হবে? আকাশ তো হঠাৎ করেই মেঘাচ্ছন্ন হয়ে গেল। বৃষ্টি এলো বলে আমাদের সবার জমি চাষ করা শেষ। এখন আমরা যদি জমিতে বীজ বপন করি আর এরপর যদি বৃষ্টি নামে, তাহলে তো সব বীজ বৃষ্টির পানিতে ধুয়ে যাবে। আমাদের সব পরিশ্রম বৃথা যাবে। কি বাপু, কি জানি, আকাশের আবহাওয়ার কোনো গতিবিধি তো বুঝি না। এই তো সকাল থেকে আকাশটা কত পরিষ্কার ছিল, আর দুপুর হতে না হতেই আকাশ একেবারে কালো মেঘে ঢেকে গেল। ওরা যখন এভাবে কথা বলছিল, হঠাৎই প্রচন্ড বেগে বৃষ্টি নামতে শুরু করে। এই রে, বৃষ্টি নেমে পড়েছে। এখন আর কোনো লাভ নেই। চলো বাড়ি ফিরে যাই, কাল দেখা যাবে কি করা যায়। সবাই বাড়ি ফিরে যায়। সেই দিন সারা রাত বৃষ্টি হয়। পরের দিন সকালবেলা বৃষ্টি থেমে যায়। এই তো আকাশ পরিষ্কার হয়েছে, চারিদিকের আবহাওয়া বেশ ঠান্ডা। চলো সবাই এই সুযোগে বীজগুলো জমিতে বপন করে দেই। মনে হয় না আজ বৃষ্টি হবে। আকাশ বেশ পরিষ্কার, কোনো মেঘ নেই। সবাই সবার জমিতে বীজগুলো রোপণ করে দেয়। এভাবে 2 দিন কেটে যায়। কালু ভাই, এখন তো চড়া রোদ পড়েছে। এই রোদে জমির মাটিগুলো তো একেবারে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। বৃষ্টি না হলে বীজগুলো অঙ্কুরিত হবে কি করে? দূর বাপু, কিছুই বুঝতে পারি না। কখন যে কোন আবহাওয়া পড়ে সে সব বোঝাই মুশকিল। যখন বৃষ্টির প্রয়োজন তখন বৃষ্টি হয় না, আবার যখন রোদের প্রয়োজন তখন বৃষ্টি হয়। এভাবে কি আর চাষ করা যায়? আমরা চাষিরা যদি আবহাওয়ার খবর আগাম জানতে পারতাম, তাহলে সেই গতিতে চলতে পারতাম। এখন তো বীজগুলো নষ্টই হয়ে যাবে। ভাই, তাহলে তো আমাদের অনেক টাকা লোকসান হয়ে যাবে রে। না না, বৃষ্টির জন্য অপেক্ষা করে লাভ নেই। চলো আমরা সবাই নিজেরাই জমিতে সেচ দেই। চাষিদের এসব কথা আড়াল থেকে এক টুনি পাখি শুনে ফেলে। আহারে, চাষিরা দেখছি মহা সমস্যায় পড়েছে। ওরা আবহাওয়া বার্তা ঠিকভাবে জানতে পারে না বলে ঠিকভাবে চাষ করতে পারছে না। কখনো রোদের সমস্যায় পড়ছে, আবার কখনো বৃষ্টির সমস্যায়। আচ্ছা, আমি তো শহর থেকে বিজ্ঞান প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করে এসেছি। আমি চাইলেই আবহাওয়ার খবর দেওয়ার মতো এমন যন্ত্র আবিষ্কার করতে পারি। আবহাওয়ার খবর চাষিদেরকে পৌঁছে দিতে পারলে ওদের অনেক উপকার হবে। হ্যাঁ, আমি তাই করব। যেই ভাবা সেই কাজ। টুনি বাড়িতে গিয়ে যন্ত্র বানানোর কাজ শুরু করে। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। যাক, অবশেষে আমার আবহাওয়ার যন্ত্র বানানো শেষ হলো। এবারে এইচডি যন্ত্রের সাহায্যে আবহাওয়ার খবর আগাম পাওয়া যাবে। যন্ত্র, পরবর্তী আবহাওয়ার খবর দাও তো। টুনি কথা বলে যন্ত্রের মাঝের বাটন চাপ দেয়। আগামীকাল থেকে হালকা বৃষ্টিপাত হবে, আর 1 মাসের মধ্যে প্রচন্ড বেগে বন্যা শুরু হবে। বিপদ সংকেত 10, বিপদ সংকেত 10। সর্বনাশ, 10 নাম্বার বিপদ সংকেত। তাহলে তো বড়সড় বন্যা হবে মনে হচ্ছে। এক্ষুনি এই খবরটা বনের পাখিদের আর সেই সাথে চাষিদের জানাতে হবে, নয়তো সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যাক, অবশেষে মোটামুটি সবার জমিতেই ফসল হয়েছে। এবার আর কিছুদিন গেলেই আমরা ফসল তুলতে পারবো। বনবাসীরা, সবাই সতর্ক হও। 10 নাম্বার বিপদ সংকেত।
সামনের আবহাওয়া খুবই ভয়ানক হবে। শোনো শোনো শোনো, সবাই শোনো, আবহাওয়ার খবর শুনে যাও, সতর্ক হও। কি সব বলছো তুমি? তুমি আবহাওয়ার খবর কোথায় পেলে? আরে বোন, এই দেখো, আমি এইচডি আবহাওয়ার যন্ত্র আবিষ্কার করেছি। এই যন্ত্রের সাহায্যে আবহাওয়ার সব রকম তথ্য পাওয়া যায়। আর আজ যন্ত্র থেকে খবর পেয়েছি আগামীকাল থেকে বৃষ্টি শুরু হবে, আর 1 মাসের মাঝে বড় আকারের বন্যা হানা দিতে পারে। তাই সবাইকে সতর্ক করতে এসেছি। তোমরা সবাই আগাম প্রস্তুতি নিয়ে রাখো। আরে এই টুনি কি পাগল হয়ে গেছে? কি সব আবল তাবল কথা বলছে? এই তো আজ আকাশ কত পরিষ্কার, কত ঝলমলিয়ে রোদ উঠেছে, আর ও বলছে কি না কাল থেকে নাকি বৃষ্টি হবে। তোমরা সবাই বিশ্বাস করো, আমি সত্যি বলছি। তোমরা যারা চাষি আছো তারা আজকের মধ্যে ফসল তুলে ফেলো, আর সবাই আশ্রয় সহ খাবার মজুত করে রাখো। শোন টুনি, অযথা আমাদেরকে ভুয়া খবর দিয়ে বিভ্রান্ত করবি না। ওসব যন্ত্রের কথা আমরা বিশ্বাস করি না। দাঁড়াও, তোমরা বিশ্বাস করছো না তো নিজের কানেই শুনো তাহলে। আবহাওয়ার যন্ত্র, পরবর্তী আবহাওয়ার খবর দাও তো। 10 নম্বর বিপদ সংকেত, 10 নম্বর বিপদ সংকেত। সবাই সাবধান সাবধান, আগামীকাল থেকে বৃষ্টি শুরু হবে। 1 মাসের মাঝেই বন্যা আক্রমণ করবে বনে। সাবধান সাবধান, 10 নম্বর বিপদ সংকেত, 10 নম্বর বিপদ সংকেত। এবার সবাই শুনলে তো? দয়া করে সবাই সতর্ক হয়ে যাও। বনবাসীরা, তোমরা কেউ এই টুনির কথা বিশ্বাস করো না। এই টুনি ভুয়া যন্ত্র আবিষ্কার করে আমাদের কাছে ভুয়া আবহাওয়ার খবর দিচ্ছে। যন্ত্র কখনো আবহাওয়ার খবর দিতে পারে নাকি? যত সব ভুয়া খবর। সবাই চলো এখান থেকে, যত সব বাজে খবর। সবাই টুনিকে অবিশ্বাস করে আর ওখান থেকে চলে যায়। এদিকে পরের দিন টুনির কথাই সত্যি হয়। সকাল থেকে হালকা বৃষ্টিপাত শুরু হয়। কালু ভাই, টুনির কথাই সত্যি হলো নাকি বলো তো? দেখো আকাশ কেমন কালো হয়েছে, আর দেখো দেখো হালকা বৃষ্টিপাতও শুরু হয়েছে। ধুর, বাদ দে তো, এসব কিচ্ছু না। দেখবি একটু পর বৃষ্টি থেমে যাবে আর রোদ উঠবে। না, বৃষ্টিপাত তো শুরু হয়ে গেছে। বনের পাখিদের সামনে অনেক বিপদ। কেউ তো আমার দিয়ে খবর বিশ্বাসই করলো না। যতই হোক, এরা আমার প্রতিবেশী। এদের জন্য আমার কিছু করা উচিত। আমি নিজে এদের জন্য খাবার আর আশ্রয়ের ব্যবস্থা করে রাখবো। যখনই ওরা বিপদে পড়বে ওদের সাহায্য করব আমি। এটা আমার দায়িত্ব। টুনি তার কাজে লেগে পড়ে। এদিকে দিন যত পেরোতে থাকে ঝড় বৃষ্টির প্রকোপ ততই বাড়তে থাকে। ধীরে ধীরে অতিরিক্ত বৃষ্টির কারণে বনের মধ্যে বন্যা দেখা দেয়। জমির সব ফসল তলিয়ে যায়, পাখিদের বাড়িঘর সব তলিয়ে যায়। সবাই বন্যার পানিতে ভাসতে থাকে। হায় হায়, টুনির সেদিনের আবহাওয়ার খবর তাহলে সত্যি ছিল? সব গেল রে গেল, সব শেষ হয়ে গেল। কেন যে সেদিন টুনির কথা বিশ্বাস করলাম না। সবাই এসব বলে পানিতে হাবুডুবু খেতে থাকে। এইদিকে টুনি একটা বড় নৌকা নিয়ে ওদের সামনে হাজির হয়, আর একে একে বন্যার পানিতে ভাসমান পাখিদেরকে নৌকায় তুলে নেয়। টুনি বোন, আজ তুমি না থাকলে কি যে হতো আমাদের। আসলে সেদিন যদি তোমার দেওয়ার খবরটা বিশ্বাস করতাম তাহলে আজ বন্যার পানিতে ভাসতে হতো না। আমি তোমাদের ভালোর জন্যই এই আবহাওয়ার খবর দেয়া যন্ত্রটা আবিষ্কার করেছি, কিন্তু তোমরা বিশ্বাস করোনি। তাই বলে তোমাদের বিপদে পাশে থাকবো না তা কি কখনো হয়? শোনো, কোনো ভয় নেই। আমি তোমাদের জন্য উঁচু স্থানে আশ্রয় আর খাবারের ব্যবস্থা করে রেখেছি। বন্যার কয়েকদিন তোমরা ওখানেই থাকবে। টুনি বোন, এখন থেকে আমরা তোমার এই যন্ত্রের সাহায্যে আবহাওয়ার খবর নিব। তাহলে আর এমন বিপদে পড়বো না গো। টুনি ওদেরকে উঁচু স্থানে আশ্রয় দেয়। বন্ধুরা, কখনো কারো কথাকে অগ্রাহ্য করতে নেই। সবার কথাকে মূল্যায়ন দেওয়া উচিত। হতে পারে ওই কথার মাধ্যমে আমরা বড় বিপদ থেকে বেঁচে উঠতে পারি। আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।